সময় কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে সময়ের চাকা দ্রুত গতিতে আপন নিয়মে গড়িয়ে চলল। আষাঢ়ে রিমঝিম বর্ষা পেরিয়ে কুয়াশাচ্ছন্ন শীত আসে। আবার শীতের আমেজ শেষ হয়ে বসন্তের হাওয়া বয়ে যায়। এভাবেই ধীরে ধীরে মাস গড়িয়ে বছর পার হয়ে যায়। জীবনের ক্যানভাসে জমে থাকে পুরনো অভিমান আর দুঃখের মেঘগুলো। কেটে গিয়ে ধীরে ধীরে দেখা দিতে শুরু করলো নতুন ভোরের আলো। এর মধ্যেই কেটে গেছে অনেক দিন। আরিসের ব্যবসায় নতুন এক উচ্চতায় পৌঁছেছে। তার সততা, বুদ্ধিমত্তা আর কঠোর পরিশ্রমে কাঙ্ক্ষিত উন্নতির শিখরে নাম লিখিয়েছে প্রতিষ্ঠানটি। অরার শরীর এখন পুরোপুরি ভালো হয়ে গেছে। খানভিলায় এখন কান পাতলে শোনা যায় আগের মতো আনন্দঘন কোলাহল। বাড়ির থমথমে পরিবেশটা কেটে গিয়ে সবকিছু একদম স্বাভাবিক ও সুন্দর ছন্দে ফিরে এসেছে। সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটেছে অনুপ্রভা আর আরিসের সম্পর্কের মাঝে। অতীতের যা কিছু দূরত্ব আর ভুল বোঝাবুঝি ছিল তা মুছে গিয়ে মা ছেলের সম্পর্কে ফিরে এসেছে স্বাভাবিক স্নেহ মায়ার বন্ধন। ওদিকে সাবিহা আর মেহেরাবও থেমে নেই। ওদের যৌথভাবে শুরু করা নতুন বিজনেসটা দিনে দিনে বেশ জমে উঠেছে। ব্যবসায় সাফল্যের মুখ দেখে দুজনেই এখন দারুণ ব্যস্ত ও উৎফুল্ল। কিছুদিনের মধ্যে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে সাবিহা ও মেহেরাব। দীর্ঘদিনের পথ চলা ব্যবসায়িক নানা বাধা বিপত্তি পেরিয়ে আজ তারা নিজেদের স্বপ্নের খুব কাছাকাছি। দুজনের মনের গহীনে এখন উপচে পড়া আনন্দ আর ভালোবাসার রঙিন দোলা। আকাশের বুক চিরে ধীর পায়ে সন্ধ্যা নেমে এসেছে। শহরের পথ ঘাট জুড়ে জ্বলে উঠেছে ব্যস্ততার আলো। সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে অফিস থেকে একসাথে বের হলো মেহেরাব আর সাবিহা। সাবিহার পরনে আজ হালকা পেস্ট কালারের সুতি সালোয়ার কামিজ, ওড়নাটা একপাশে আলতো করে ফেলা, যার মধ্যে সূক্ষ্ম সুতোর কাজ। হালকা মেকআপ আর খোলা চুলে তাকে সন্ধ্যার ম্লান আলোতেও বড্ড মায়াবী লাগছে। তার পাশে দাঁড়ানো মেহেরাবের পরনে ফর্মাল ড্রাগ ব্লু আর শার্ট আর গ্রে কালারের ট্রাউজার। শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গোটানো। ঘড়ির ডায়ালে প্রতিফলিত হচ্ছে রাস্তার আলো। কর্পোরেট লুকে মেহেরাবকে বেশ পুরুষালী ও সুপুরুষ দেখাচ্ছে। অফিসের মেন গেটের সামনে এসে সাবিহা ঘড়ির দিকে তাকিয়ে মেহেরাবের দিকে ঘুরল। শান্ত গলায় বলল, তুমি এবার বাড়ি চলে যাও মেহেরাব, আমি নিজের মতো করে চলে যাব। মেহরাব সাবিয়ার দিকে তাকিয়ে ভুরু সামান্য কুঁচকে বলল, তার কোনো দরকার নেই। আমি তোমাকে গাড়িতে ড্রপ করে দিয়েই বাড়িতে ড্রপ করে দিয়েই তবে বাড়ি যাচ্ছি। সাবিয়া চট করে মেহরাবের মুখের ক্লান্ত ভাবটা খেয়াল করলো। মেহরাবের চোখ দুটো হালকা লাল হয়ে আছে, কপালের রগ দুটো ফুলে উঠেছে, যা স্পষ্ট জানান দিচ্ছে ওর তীব্র মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে। নিজের হবু বরকে এমন যন্ত্রণার মধ্যে আরো খাটাতে মোটেও ইচ্ছে করলো না সাবিহার। সে একটু কড়া গলায় ধমকের সুর তুলে বলল, যা বললাম তাই করো। আমি একা অটোতে চলে যেতে পারবো। মাত্র 20 মিনিটেরই তো পথ। আজ একদিনের ব্যাপারই তো, কিছু হবে না আমার। সাবিয়ার এমন ভালোবাসা মাখা হুমকি ধামকির সামনে মেহেরাব আর বেশি সময় টিকে থাকতে পারলো না। তার উপর মাথার ভেতরে মাইগ্রেনের তীব্র যন্ত্রণায় রগগুলো ছিঁড়ে ফেলার উপক্রম করছে। অগত্যা হার মেনে নিঃশ্বাস ফেলে রাজি হলো সে। ঠিক আছে, পৌঁছেই কিন্তু আমাকে কল দেবে, বলে মেহেরাব নিজের বাইকটার দিকে পা বাড়ালো এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মেহরাব চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সাবিয়া একটা খালি অটো পেয়ে গেল। সাবিয়ার নিজের গাড়িটা আজ সকালে একটু যান্ত্রিক সমস্যা করায় গ্যারেজে সারতে পাঠানো হয়েছে, তাই আজ নিজের গাড়ি আনা সম্ভব হয়নি। অটোতে উঠে বসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সাবিহা। জীবনটা যে এত রঙিন আর সুন্দর হতে পারে তা একটা সময় কল্পনার বাইরে ছিল সাবিহার। জীবনে মেহেরাবের আগমন, স্বপ্নের কাজ, পরিবারের সম্মতি, সব মিলিয়ে জীবনটা এক নিখুঁত রূপকথা হয়ে উঠেছে। চলন্ত অটোর পেছনের সিটে বসে শহরের দিকে তাকিয়ে কল্পনার সাগরে ডুবেছিল সাবিহা। কিন্তু ও দেখতে পায়নি অটোর সামনের আয়নায় তাকে দেখে অটোরিকশা চালক বিচ্ছিরি ও কুরুচিপূর্ণ হাসিতে মুখ বাঁকাচ্ছে। সাবিহার অজান্তে অটোর গতি বদলে গেল। প্রধান সড়ক ছেড়ে অটোটা ঢুকে গেল এক অচেনা নির্জন রাস্তায়। মিনিট পাঁচেক কেটে যাওয়ার পর সাবিয়া হঠাৎই কল্পনার ঘোর ভাঙল। চারপাশে তাকাতেই ওর গায়ের পশম খাড়া হয়ে উঠল। ঘুটঘুটে অন্ধকার একটা সরু আবর্জনাময় গলি, যার আশেপাশে কোনো দোকানপাট বা মানুষের চিহ্ন নেই। ভয়ে সাবিহার বুকের ভেতরটা হিম হয়ে গেল।
গলার স্বর কিছুটা শক্ত করে বলল, এই যে আপনি গাড়ি কোন রাস্তায় ঢুকিয়েছেন, এটা তো আমার যাওয়ার রাস্তা না। অটোওয়ালা আয়নায় ওর দিকে তাকিয়ে অশ্লীল আর বিকৃত হাসি হেসে বলল, কেন বুঝো না সুন্দরী, চিপায় ঢুকাইছি। কথাটা শোনা মাত্র সাবিহার মনের ভেতরে শঙ্কা এসে নিমিষে সত্যি হয়ে ধরা দিল। বিপদ যে ঘাড়ের উপর তার বুঝতে এক মুহূর্ত বাকি রইল না। নিজের সম্ভ্রম আর জীবন বাঁচাতে সাবিহার এক সেকেন্ডও দ্বিধা করল না। চলন্ত অটো থেকে লাফ দিল সে। সশব্দে শক্ত পিচ ঢালা রাস্তায় আছড়ে পড়ল সাবিহা। কোনোই হাঁটু ছিলে রক্ত গড়িয়ে পড়ল। তীব্র যন্ত্রণায় এক মুহূর্তের জন্য সমস্ত শরীর অবশ হয়ে এলো। কিন্তু সাবিহা জানে এখন ঢিলেমি দিলে সব শেষ হয়ে যাবে। সে দাঁতে দাঁত চেপে সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে ফোনটা বের করে দুটো মেহেরাবের নাম্বারে ডায়াল করলো। রিং হওয়ার আগেই অটো থামিয়ে সেই নরপশু চালক হিংস্র পশুর মতো ধেয়ে এলো। এক ঝটকায় সাবিহার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল সে। তারপর সাবিহার পেছনের চুলগুলো শক্ত করে চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, মাগে ফোন করবি পরে, আগে আমারে শান্ত কর, তারপর যেখানে খুশি কল দে। বলেই সাবিহার গালে সশব্দে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল লোকটা। থাপ্পড়ের তীব্র চোটে সাবিহার চোখের সামনে হাজারটা সর্ষে ফুল ফুটে উঠল। মাথাটা ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে আসতে লাগলো। সম্পূর্ণ জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে সাবিহা দেখতে পেল অন্ধকার গলির পাশ থেকে আরো দুজন লোক বিশ্রীভাবে হাসতে হাসতে ওর দিকে এগিয়ে আসছে। তিনজন মিলে ওর নিস্তেজ দেহটাকে হিংস্র উল্লাসে রাস্তায় চেপে ধরল। তারপর সাবিহার চোখের সামনে নেমে এলো ঘন নিশ্চিন্ত অন্ধকার। হাসপাতালের ওটি রুমের বাইরে দীর্ঘ করিডোর জুড়ে থমথমে হিমশীতল নীরবতা। অপারেশন থিয়েটারের দরজার উপর জ্বলতে থাকা লাল আলোটা যেন খান পরিবারের সবার উপর অশনি সংকেত হয়ে ঝুলছে। আরিশ উন্মত্ত পশুর মতো করিডোরের এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে। রক্তচাপ তীব্রভাবে বেড়ে যাওয়ায় ওর কপাল আর গলার শিরা উপশিরাগুলো পটে পট করে ফুলে উঠেছে। চোখ দুটো থমথমে লাল। প্রচন্ড ক্ষোভ আর রাগে ওর কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। হাতের মুঠো দুটো এতটাই শক্ত করে চেপে ধরেছে যে নখগুলো হাতের তালুতে বসে গিয়ে রক্তে জমে যাওয়ার উপক্রম। করিডোরের এক কোণে ধুলো মাখা মেঝেতে নিথর পাথরের মতো বসে আছে মেহেরাব। ওর দুই হাঁটু বুকের সাথে আঁকড়ে ধরে মাথায় হাত দিয়ে নিঝুম হয়ে পড়ে আছে সে। নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে বাঁচাতে না পারার চরম অপরাধবোধ ওকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। ওর চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে মেঝেতে। পাশে থাকা ওয়েটিং চেয়ারে পাশাপাশি বসে আছে নয়না। ওর চোখে মুখে আতঙ্ক আর কান্নার ছাপ। মনে মনে সাবিহার সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। তালহা ওকে না আনতে চাইলেও জোর করে এসেছে সে। ওরা বাড়িতে আছে। এর মধ্যে করিডোরের শেষ প্রান্ত থেকে করিডোর কাঁপিয়ে দুটো পায়ে ছুটে এলো তালহা। সাবিহার আপৎকালীন জরুরি কিছু ওষুধ ও রক্তের ব্যাগ জোগাড় করতে বাইরে গিয়েছিল সে। হাতে ওষুধের ব্যাগ নিয়ে তালহা এসে দাঁড়াতেই আরিশ ওর দিকে রক্তচক্ষু মেলে তাকালো। ওটির ভারী দরজাটা হঠাৎ এক পাশে খুলে গেল। ভেতর থেকে এক নার্স তড়িঘড়ি করে বেরিয়ে এসে তালহার হাত থেকে রক্তের ব্যাগ আর জরুরি ওষুধপত্রের প্যাকেটগুলো নিয়ে মেঝের দিকে চোখ রেখে ভেতরে ঢুকে গেল। দরজার লাল আলোটা আগের মতোই জ্বলতে লাগলো। ভেতরে এক জীবন মৃত্যুর কঠিন যুদ্ধ চলছে। দীর্ঘশ্বাস ফেলে নয়নার কাছে এগিয়ে গেল সে। নয়না তালহার উদ্ভ্রান্ত মুখের দিকে তাকিয়ে ওর একটা হাত আলতোভাবে চেপে ধরলো। আপু ঠিক হয়ে যাবে, আর ওই জানোয়ারগুলোর কঠিন শাস্তি দিতে হবে। তালহার চোখের জল ফেলে বলল, নিজের হাতে শেষ করব সবগুলোকে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল তালহা। নয়না সামনের দিকে ইশারা করলো। হঠাৎ সেদিকে তাকালো তালহা। সে নিজেকে কিছুটা সামলে নিয়ে গিয়ে মেহেরাবের সামনে হাঁটু গেড়ে বসলো। ধুলো মাখা মেঝে থেকে মেহেরাবকে তোলার চেষ্টা করে নরম কণ্ঠে বলল, ভাইয়া এভাবে ভেঙে পড়বে না, প্লিজ একটু শক্ত হও, ওঠো, চেয়ারে এসে বসো। মেহেরাব যেন কোনো কথা বলতে পারছে না। তার চোখ দুটো স্থির, গাল বেয়ে অনবরত গড়িয়ে পড়ছে অশ্রুধারা। চোখের সামনে বারংবার ভেসে উঠছে আধা ঘন্টা আগের সেই বিভৎস দৃশ্য। মাইগ্রেনের ব্যথায় মেহেরাব যখন অস্থির ঠিক তখনই সাবিহার কল এসেছিল। রিসিভ করার পর ওপাশ থেকে সাবিহা কোনো কথা বলেনি, কিন্তু কয়েক সেকেন্ডের মাথায় ভেসে আসে সাবিহার বুক ফাটা করুণ চিৎকার আর সেই নরপশুদের বিকৃত কথা ও গালাগালি। মুহূর্তের মধ্যে মেহেরাবের বুঝতে আর বাকি ছিল না সাবিহা কত বড় বিপদে পড়েছে। এক মুহূর্ত না ভেবে মেহেরাবের সাথে পরিচিত সূত্রের সাহায্যে সাবিহার ফোনের লোকেশন ট্রেস করে গাড়ি ছুটিয়ে দিয়েছিল। অকুলে
পৌঁছাতে তার আধা ঘন্টার মতো লেগে গিয়েছিল। সেখানে গিয়ে মেহেরাব যা দেখেছিল তা দেখে তার রক্ত হিম হয়ে গিয়েছিল। তাকে দেখতে পেয়ে দুজন অপরাধী অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হলেও এক নরপশুকে মেহেরাব হাতে নাতে ধরে ফেলে। রাগে ক্ষোভে উন্মত্ত হয়ে তাকে পিটিয়ে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা করে মেহেরাব। এরপর দ্রুত আরিশকে ফোন করে পুরো ঘটনা জানিয়ে সাবিহাকে গাড়িতে তুলে সোজা হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ এসে সেই বেহুশ অপরাধীকে গ্রেপ্তার করে, আর আরিশও ততক্ষণে তার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে বাকি দুটোর সন্ধান করে পুলিশ প্রশাসনকে মাঠে নামিয়ে দিয়েছে। মেহেরাব। আরিশের গমগমে গম্ভীর কণ্ঠ শুনে মেহেরাবের ধ্যানের ঘোর ভাঙল। সে যেন নিজের অপরাধ বোধ সহ্য করতে না পেরে এক নিমিষে উঠে গিয়ে আরিশকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দে আরিশ, আমি সাবিহাকে রক্ষা করতে পারিনি। আমি যদি ওকে একা না ছাড়তাম। মেহেরাবের গলায় এক হাহাকার ঝরে পড়ল। আরিশ শক্ত হাতে বন্ধুকে নিজের দিকে টেনে আনলো। ওর চোয়াল শক্ত, চোখে আগুনের ফুলকি। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তোর কোনো দোষ নেই মেহরাব, তুই নিজেকে দোষ দেওয়া বন্ধ কর। এ দেশটা তো নারী লোভী কিছু জানোয়ার আর পশুর আস্তানা হয়ে গেছে। সাবিহার এই অবস্থার জন্য দায়ী যারা, সেই এক একটাকে আমি নিজের হাতে শেষ করব। তুই ওঠ, নিজেকে সামলা। আরিশ শক্ত করে মেহরাবকে ধরে এনে ওরা আর নয়নার পাশে খালি জায়গাটায় চেয়ারটায় বসিয়ে দিল। তালহাও বসলো তার পাশে। শুধু দাঁড়িয়ে রইল আরিশ। ও শান্ত হতে পারছে না। ওদিকে খানভিলায় শোকের মাতম নেমে এসেছে। তাসলিমা খান কোনোভাবে নিজের মনকে বোঝাতে পারছে না। বুকের ভেতর থেকে হাহাকার উপচে পড়ছে ওর। বারবার ডুকরে কেঁদে উঠে আবারও নিস্তেজ হয়ে জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি। ফুলের মতন নিষ্পাপ মেয়ে, আদরের মেয়েটাকে আজ বিষাক্ত নরপশু এমন বীভৎসভাবে খুবলে খেয়েছে। এই নির্মম সত্যিটা এক মায়ের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমার সাবিহা, আমার মাটাকে ওরা এভাবে শেষ করে দিল রে। আল্লাহ, তুমি শুধু আমার মেয়েটারে ফিরিয়ে দাও। জ্ঞান ফিরতেই তসলিমা আবার আঁচল আঁকড়ে ধরে বিলাপ শুরু করে উঠেছেন। আর পরক্ষণে চোখ দুটো উল্টে ঢলে পড়ছেন নিথর হয়ে। অনুপভা আর নিজেদের ভেতরের কষ্ট চেপে তসলিমাকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুপভা তসলিমার মাথায় বারবার পানি ঢালছে আর চোখে জল নিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, তসলিমা, নিজেকে একটু সামলাও প্লিজ। সাবিহার কিছু হবে না। আরিশ ওর জন্য বেস্ট চিকিৎসা করাচ্ছে, ডাক্তাররা চেষ্টা করছে। তুমি এভাবে ভেঙে পড়লে মেয়েটার কি হবে? ও বাড়ি ফিরলে আমাদের ওকে ভরসা দিতে হবে। তসলিমা আবার কাঁদেন। আমার মেয়েটা বাঁচবে তো? ওরা জড়িয়ে ধরল তসলিমাকে। তাতেই আরো হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। কিছু হবে না আপুর, সুস্থ হয়ে যাবে। আমরা সবাই আছি, কিছু হবে না। তসলিমা তবুও কাঁদে, সাথে অনুপভাও। অরার চোখ ছলছল করছে, অসহায় লাগছে খুব। আল্লাহ যেন এমন পরিস্থিতিতে কখনো কোনো মেয়েকে না ফেলে। মনে মনে সেই প্রার্থনাই করছে। হাসপাতালের লম্বা করিডোরে সময় যেন আর কাটতেই চাইছে না। এক একটি মিনিট যেন এক একটা ঘন্টার মতো ভারী হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। অবশেষে বহু প্রতীক্ষার পর অপারেশন থিয়েটারের দরজার লাল আলোটা নিভে গেল। ওটির ভারী দরজাটা খুলে চশমা পরা একজন প্রবীণ ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। মুখ থেকে মাস্কটা টেনে নিচে নামাতে আরিশ, তালহা, মেহেরাব একসাথে ডাক্তারের দিকে ছুটে গেলেন। ডাক্তার সাহেব, সাবিহা কেমন আছে? আরিশের কণ্ঠে একই সাথে উদ্বেগ আর চাপা তেজ। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মুখে বিষণ্ণতা। তিনি শান্ত গলায় বললেন, অপারেশন সফল হয়েছে। শরীরের ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছিল আমরা তা বন্ধ করতে পেরেছি। কিন্তু ডাক্তার থামতেই মেহরাব ব্যাকুল হয়ে বলে উঠল, কিন্তু কি ডাক্তার সাহেব? সাবিহার কিছু হয়নি তো? প্লিজ বলুন। তালহা মেহরাবের কাঁধে হাত রেখে ইশারায় শান্ত হতে বলল, শারীরিক আঘাত আমরা সামলে নিয়েছি, ক্ষতগুলোকে সেলাই করে দেওয়া হয়েছে, কিন্তু যে মানসিক ট্রমার মধ্যে দিয়েও গিয়েছে সেখান থেকে ফেরা খুব সহজ নয়। ওর প্রচুর ব্লিডিং হয়েছিল। পরবর্তী 24 ঘন্টা খুব ক্রিটিক্যাল। আমরা ওকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখছি। কথাগুলো শুনে মেহেরাব আবার যেন পাথর হয়ে গেল জমে। নয়না একপাশে দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠল। বড্ড নরম মন মেয়েটার। তালহা ডাক্তারকে জিজ্ঞেস করলো, আমরা কি ওকে একবার দেখতে পারি? ডাক্তার বললেন, এখন না, জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা একজন থাকুন, বাকিরা বাড়ি গিয়ে রেস্ট নিন। কিন্তু বাড়ি ফিরে যাওয়ার কথা শুনতে আরিশ শক্ত গলায় বলল, নয়নাকে নিয়ে বাড়ি যা তালহা, আমি এখানেই থাকবো।
ডাক্তার অন্যদিকে চলে গেলেন। তালহা একবার নয়নার দিকে তাকালো। মেয়েটার মন খারাপ, খায়নি অনেকক্ষণ। সবকিছু ভেবে তালহা রাজি হলো বাড়ি ফেরার জন্য। সারাদিন এভাবেই কাটলো। মেহেরাবও রইল হাসপাতালেই। রাতে শহরের প্রধান পুলিশ স্টেশনে থেকে খবর এলো আরিসের নির্দেশে আর পুলিশের সাঁড়াশি অভিযানে পালিয়ে যাওয়া দুই অপরাধী ধরা পড়েছে। খবরটা শুনে আরিসের চোয়াল শক্ত হয়ে উঠল। মেহেরাবকে চেয়ারে বসিয়ে রেখে আরিস ঠান্ডা কণ্ঠে বলল, মেহেরাব, তুই এখানে থাক, সাবিহার দিকে খেয়াল রাখিস, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। কোথায় যাচ্ছিস তুই? মেহেরাব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। আরিস কোনো উত্তর দিল না। এর মধ্যে তালহা এসে উপস্থিত হলো সেখানে, কিন্তু আরিস আর দাঁড়ালো না। হাসপাতাল থেকে বের হয়ে আরিস সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নিজের গন্তব্যে যাওয়ার আগে তাকে একবার বাড়ি ফিরতে হতো। সাঁই সাঁই করে ছুটলো তার গাড়িটা। বাড়িতে পা রাখতেই থমথমে পরিবেশটা আরো স্পষ্ট হয়ে উঠল। আরিস রুমে ঢুকতে ওরা ছুটে এলো আরিসের সামনে। ওর চোখ দুটো লাল, মুখটা শুকিয়ে এতটুকু হয়ে আছে। আকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, আরিস, আপু এখন কেমন আছে? ডাক্তাররা কি বললে? আরিস ওরার কাঁধে হাত রেখে নিচু কণ্ঠে বলল, ডাক্তার শারীরিক অবস্থার আগে থেকে বেটার এখন, তবে 24 ঘন্টা আইসিইউতে পর্যবেক্ষণ রাখতে হবে। টমাটা খুব বড়, টমা কাটাতে সময় লাগবে। ওরা যেন আর সামলাতে পারলো না। আরিসের বুকে মাথা রেখে কেঁদে ফেললো, বলল, এই দেশে সত্যি কেন মেয়ে মানুষ নিরাপদ না আরিস? দিন দুপুরে সন্ধ্যার সময় এভাবে যদি অপরাধ ঘটে, এরকম চললে তো মেয়েরা আর কোনো দিন একা রাস্তায় বের হতে পারবে না। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? অরার ভেতরের ভয় আর আতঙ্কটা স্পষ্ট টের পেল আরিস। ও অরার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। তবে ওর গলার স্বর হুট করে বরফের মতো ঠান্ডা আর কঠোর হয়ে গেল। ভয় পেও না ওরা। ওই তিনটা পশুকে এমন চরম শাস্তি পেতে হবে যাতে এরপর কোনো অপরাধী কোনো মেয়ের দিকে তাকানোর আগেও 100 বার ভাবে। অপরাধ করে যদি পার পেয়ে যায় বা পার পাওয়ার সুযোগ পায়, তবে মানুষ বারবার সেই একই অপরাধ করতে দ্বিধা করে না। এই দেশটাকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না। কথাটা বলতে বলতে আরিস নিজের শার্টের হাতা দুটো কোণে পর্যন্ত গুটিয়ে নিল। পকেট থেকে ফোনটা বের করে কারো নম্বরে ডায়াল করলো সে। রিসিভ হতে আরিস গম্ভীর ও হুকুমের সুরে বলল, আসছি আমি। পুলিশ স্টেশনে থেকে ওই তিনটাকে সরিয়ে সোজাসুজি আমার ডেরায় নিয়ে যান। কথা শেষ করে কলটা কেটে দিল সে। এরপর সোজা ওয়ার্ডরোবের দিকে এগিয়ে গেল। ডয়ারের গোপন চাবি দিয়ে লক খুললো, সেখান থেকে বের করে আনলো তার লাইসেন্সকৃত কালো রঙের পিস্তলটা কোমরে গোজার দৃশ্য দেখে অরার বুকের ভেতরটা কেঁপে উঠল। ভয়েতে তোতলাতে উঠে বলল, আরিস, আপনি এটা কি করতে যাচ্ছেন? আপনি হাতে আইন তুলে নিচ্ছেন কেন? আরিস অরার দিকে ফিরে দাঁড়ালো। অরার ফ্যাকাশে হয়ে যাওয়া গাল দুটো নিজের হাতের তালুতে নিয়ে আলতো করে একটা চুমু খেলো তার কপালে। আস্থার সাথে বলল, একদম ভয় পেও না, আমি খুব দ্রুত আসছি। কথাটা শেষ করে আরিস এক মুহূর্ত থামলো না। দুটো পায়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। ওরা ওরা দরজার কোণে দাঁড়িয়ে আশঙ্কায় কাঁপতে থাকলো। আরিস যেভাবে ড্রয়ার থেকে পিস্তলটা বের করে কোমরে গুজে বেরিয়ে গেল, তা ভেবে অরার বুকটা দুরু দুরু করে কাঁপছে। আরিস ঠিক কি করতে চলেছে, কোন সীমায় গিয়ে থামবে, সেটা চিন্তা করতেই তার শরীর দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। অরার মন বলছে আজকে আরিস ওই নরপশুগুলোর জন্য নরক তৈরি করবে। হাসপাতালের আইসিইউ কেবিনে কয়েক ঘন্টা পর অবশেষে সাবিয়ার জ্ঞান ফিরল। কিন্তু জ্ঞান ফিরলেও সাবিয়া একেবারে চুপচাপ, পুরোপুরি নিথর। তার মুখ থেকে কোনো কথা ফুটছে না। এমনকি মুখের চেহারায় কোনো সামান্যতম প্রতিক্রিয়া পর্যন্ত নেই। সে একদম নিস্পৃহ, নির্জীব পাথরের মতো এক দৃষ্টিতে কেবিনের সাদা সিলিং এর দিকে তাকিয়ে আছে। চোখের চাহনিতে কোনো অনুভূতি নেই, আছে শুধু অসীম শূন্যতা। মেহরাব সাবিহার একপাশে চেয়ারটায় বসে আছে। সাবিহার জ্ঞান আসার সাথে সাথে সে ওর ডান হাতটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরেছিল সে। চোখের কোণে জমতে থাকা জলটুকু সামলে মেহরাব খুব নরম কণ্ঠে ডাকলো, সাবিহা। সাবিহা কোনো শব্দ করলো না, শুধু ধীরে ধীরে ঘাড়টা একটু কাত করে মেহরাবের দিকে বিষণ্ণ চোখে তাকালো। কিন্তু ওর চোখের চাহনিতে কোনো অভিযোগ নেই, আকুতি নেই। দেখে মনে হচ্ছে পানটাও কোথায় যেন হারিয়ে গেছে। মেহরাবের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। অপরাধ বোধে ওর গলার স্বর আটকে আসছিল। সাবিহার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে কেঁদে ফেলে বলল, আয় আয়, আই এম সরি সাবিহা, আমাকে মাফ করে দাও, সব দোষ আমার।
সাবিহা এখনো আগের মতোই নীরব, কিছু বলছে না, কোনো সাড়াও দিচ্ছে। মেহেরাব সাবিহার হাতটা আরো একটু শক্ত করে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মুখে মিথ্যা হাসির প্রলোভ এঁকে বলল, তুমি একদম চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো আগে। আমরা সব ভুলে অনেক দূরে কোথাও ঘুরতে যাব। তুমি যেখানে যেতে চাইবে সেখানেই তোমাকে নিয়ে যাব। শুধু তুমি একটু কথা বলো, প্লিজ। কিন্তু মেহেরাবের আকুলতা শুনেও সাবিহার বন্ধ ঠোঁট আর স্থির চাহনি এতটুকু বদলালো না। সাবিহার নিস্পৃহ নির্জীব চাহনি দেখে মেহেরাবের চোখের জল আর বাদ মানল না। টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল সাবিহার অবশ হাতের উপর। মেহেরাব অনেক চেষ্টা করলো ওর মুখে অন্তত একটা কথা ফোটাতে, কিন্তু সাবিহার পাথরের মতো নীরবতা ওর বুকটাকে ছিঁড়ে ফেলেছে। এর মধ্যেই আইসিইউ এর কেবিনের দরজা খুলে ভেতরে এলেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার। সাবিহার পালস আর চোখের মনি পরীক্ষা করে তিনি মেহেরাবের দিকে তাকালেন। তারপর মুখে কিছু না বলে শুধু হাত দিয়ে ইশারা করে মেহেরাবকে রুমের বাইরে আসতে বললেন। মেহেরাব সাবিহার হাতটা আলতো করে বিছানায় ধীর পায়ে কেবিন থেকে বের হয়ে এলো। ডাক্তার কেবিনের দরজা টেনে বন্ধ করে দিয়ে মেহেরাবের মুখোমুখি দাঁড়ালেন। মেহেরাব চোখের জল মুছে ব্যাকুল গলায় জিজ্ঞেস করলো, ডাক্তার, সাবিহা এভাবে চুপ করে আছে কেন? ও কোনো কথা বলছে না, কাঁদছে না, এমনকি কোনো রিয়াকশনও দিচ্ছে না। ওর কি হয়েছে? ডাক্তার গভীর দীর্ঘশ্বাস ফেলে মেহেরাবের কাঁধে হাত রাখলেন। গম্ভীর গলায় বললেন, মিস্টার মেহেরাব, পেশেন্ট এখন মেডিকেল ট্রমা এবং পোস্ট ট্রমাটিক শকে, পিটিএসডি আছে। এ ধরনের ঘটনায় ভিকটিমের শরীরে যতটা আঘাত পায় তার চেয়ে বহু গুণ বেশি আঘাত পায় তার মন। মেহেরাব ফ্যাকাশে মুখে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। ডাক্তার বুঝিয়ে বলতে লাগলেন, হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনার শিকার হওয়ার কারণে ওর মস্তিষ্ক নিজেকে রক্ষা করার জন্য এক ধরনের ব্লকেজ বা ডিনায়াল মোডে চলে গেছে। এটাকে আমরা সাইকোলজিক্যাল প্রোটেকশন মেকানিজম বলি। সাবিয়া এখন ভেতরের যন্ত্রণা আর বাস্তবতার সাথে যুদ্ধ করছে। ও কান্না বা ক্ষোভ প্রকাশ করতে পারছে না, কারণ ওর মন মানসিকভাবে পুরো অবশ বা নিথর হয়ে আছে। মেহেরাবের কণ্ঠ জড়িয়ে এলো, তাহলে এখন করণীয় কি? ও কি কখনো আগের মতো স্বাভাবিক হবে না? অবশ্যই হবে, ডাক্তার আশ্বাস দিয়ে বলেন। তবে এর জন্য ওষুধ থেকে বেশি দরকার আপনার আর ওর পরিবারের সাপোর্ট। ওকে কোনো জোর করবেন না কথা বলার জন্য বা কিছু মনে করার জন্য। এই মুহূর্তে ওর পাশে থাকুন, ওকে অনুভূতির নিরাপত্তা দিন। সময় লাগবে, তবে আপনারা পাশে থাকলে ও ধীরে ধীরে এই অন্ধকার থেকে বের হয়ে আসবে। ডাক্তারের কথাগুলো শুনে মেহেরাবের বুকের ভেতরটা আরো ভারী হয়ে উঠল। সে আবার আইসিইউ এর কাচের জানালার দিকে তাকালো। আমরা সবকিছু করতে রাজি ডক্টর, সবাই মিলে সুস্থ করে তুলবো ওকে। মুচকি হাসলেন ডক্টর, তারপর চলে গেলেন। তালহা এগিয়ে এসে জানতে চাইলো সাবিহা কথা বলছে কিনা। মেহেরাব তাকে সবকিছু খুলে বলল, চলবে।